নমস্কার বন্ধুরা, আজকে আপনারা আমাদের সঙ্গে 11 অ্যাকাউন্টেন্সি ক্লাস 4 এর পার্ট 2 ভিডিওতে আছেন। আপনারা জানেন আমরা অ্যাকাউন্টেন্সি ক্লাস 4 এর পার্ট 1 ভিডিওতে মোট 5টি ইম্পর্টেন্ট ট্রানজাকশনস দিয়েছিলাম, যেগুলো আপনাদের হোম অ্যাসাইনমেন্টের জন্য। সেই হোম অ্যাসাইনমেন্টের 5টি ইম্পর্টেন্ট ট্রানজাকশনের আজকের আমাদের এটা সলিউশন পার্ট। আজকে আমরা সেই 5টি গুরুত্বপূর্ণ ট্রানজাকশনের সলিউশন নিয়ে আলোচনা করব। যেখানে আমরা জার্নাল এন্ট্রি চেয়েছিলাম, সেই জার্নাল এন্ট্রিগুলো আপনারা কেউ সলভ করতে পেরেছেন এবং সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। কিন্তু আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আমাদের আনসার করতে পারবে, কিন্তু দেখলাম না, দুই একজন ছাত্রছাত্রীরাই কিন্তু আনসার করতে পেরেছে, বাদ বাকি স্টুডেন্টসরা কিন্তু আমাদের আনসার করতে পারেননি। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই 5টি ইম্পর্টেন্ট ট্রানজাকশনের জার্নাল এন্ট্রিজ কি হবে সেটা আমরা দেখে নেব। আসুন দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হোম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল, যেখানে এই 5টি গুরুত্বপূর্ণ লেনদেন আপনাদেরকে সলভ করতে বলা হয়েছিল। আপনারা কেউ আমাদেরকে কমেন্টের মাধ্যমে সেগুলো আনসার দিয়েছেন। আজকে যারা আপনারা আমাদের সঙ্গে নতুন আছেন এই ভিডিওতে, তারা এই লেনদেনগুলির স্ক্রিনশট তুলে রাখুন। এই লেনদেনগুলির জার্নাল এন্ট্রিজ কি হবে সেটাই আমরা আজকে শিখতে চলেছি। তো আসুন শুরু করি। প্রথম লেনদেনটি কি বলা হয়েছে এখানে, এ ডেট অফ ₹500 ওয়াজ নট রিকভারেবল ফ্রম ডেটার্স অ্যান্ড কনসিডার্ড অ্যাজ ব্যাড। অর্থাৎ বন্ধুরা, আমাদের ডেটার্স যারা আছেন অর্থাৎ দেনাদার, তাদের কাছ থেকে আমরা 500 টাকা পেতাম। তাদের 500 টাকা দেনা ছিল, সেই টাকাটা পাওয়ার আমাদের অধিকার ছিল তাদের কাছ থেকে। সেই টাকাটা আমরা কনসিডার করছি এখন কি হিসেবে, ব্যাড হিসেবে। অর্থাৎ সেই ডেটটা আমাদের ব্যাড হিসেবে কনসিডার করতে হচ্ছে, কারণ এখানে ধরে নেওয়া হচ্ছে আমরা সেই টাকাটি আদায় করতে পারবো না। তাহলে প্রশ্ন হচ্ছে এই লেনদেনটির জার্নাল এন্ট্রি কি হবে। তো দেখে নিই বন্ধুরা, এই লেনদেনটি থেকে দুটি অ্যাকাউন্ট সৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ ডেটার্সের মধ্যে থেকে 500 টাকা আমরা আদায় করতে পারছি না, তাহলে ডেটার্সের ওপর 500 টাকা আদায় না করার দরুন তাদের ওপর থেকে আমার অধিকার কমে যাবে। অর্থাৎ একটি হিসাব রাখতে হবে ডেটার্স অ্যাকাউন্ট, এবং যে কারণে এই অধিকারটা কমে যাচ্ছে সেটা আমাদের ক্ষতি হচ্ছে। অর্থাৎ সেই ঋণটি আমাদের কুঋণে পরিণত হচ্ছে। অর্থাৎ কুঋণ সেই ঋণকে বলা হয় যে ঋণ আমরা আদায় করতে পারবো না, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি, সেই ঋণকে কুঋণ বলি আমরা। সুতরাং এই কুঋণটি আমাদের ক্ষতি হিসেবে গণ্য হবে। তাই এখান থেকে দুটো অ্যাকাউন্টের সৃষ্টি হলো, একটি কুঋণ অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাড ডেট অ্যাকাউন্ট এবং একটি ডেটার্স অ্যাকাউন্ট। তো এর জার্নাল এন্ট্রিটা দেখে নিই। ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট 500 টাকা টু ডেটার্স অ্যাকাউন্টও লিখতে পারেন, বা টু সানডে ডেটার্স অ্যাকাউন্টও লিখতে পারেন 500 টাকা। তাহলে এই হয়ে গেল জার্নাল এন্ট্রি। এর ন্যারেশনটা লিখে দিই আমরা একটু, ব্যাড ডেট রিটেন অফ। এইভাবে আমরা ক্লোজ করলাম। এটা 1 নম্বর লেনদেন ছিল, ডেটের কলামে আমি 1 লিখে দিলাম, তবে এই 1 নম্বরটা না লিখলেও চলবে আপনাদের। নেক্সট 2 নম্বর আমি দেখাচ্ছি, ডেটের কলামে 2 দিয়ে, যেখানে লেনদেনটা ছিল পারচেসড ফার্নিচার ফর রিসেল অফ ₹15,000 বাই ক্যাশ। অর্থাৎ বন্ধুরা, আমরা ফার্নিচার পারচেস করেছি ফর রিসেল, অর্থাৎ পুনরায় এই ফার্নিচারগুলোকে বিক্রি করব বলে। তাহলে বলতে পারি বন্ধুরা, এই ফার্নিচারগুলো আমাদের কিন্তু ট্রেডিং গুডস, এগুলো কিন্তু আমাদের ক্যাপিটাল গুডস নয়। আপনারা জানেন যে ট্রেডিং গুডস যখন পারচেস করা হয়, সেই গুডসের পরিবর্তে আমরা পারচেস অ্যাকাউন্ট হিসাবে রাখি, এবং সেই ট্রেডিং গুডস যখন সেল করা হয় তখন সেই গুডসের পরিবর্তে আমরা সেল অ্যাকাউন্ট হিসাব রেখে থাকি। অর্থাৎ গুডস নামে কোনো অ্যাকাউন্ট হিসাব রাখি না আমরা, গুডসের সঙ্গে যে শব্দটি থাকে সেই শব্দটিকে আমরা অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করে থাকি। তো এখানে ফার্নিচারটি ট্রেডিং গুডস, অর্থাৎ যে গুডস কেনা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে, সুতরাং আমরা ক্রয় করছি যেহেতু, তাই আমরা এখানে ফার্নিচারের পরিবর্তে পারচেস অ্যাকাউন্টের হিসাব রাখছি। আর এই ফার্নিচারটা যদি আমাদের ক্যাপিটাল গুডস হতো, অর্থাৎ যদি এটা আমাদের সম্পত্তি হতো, অর্থাৎ যদি এটা আমরা ক্রয় করতাম ব্যবহারের উদ্দেশ্যে, তাহলে কিন্তু আমরা পারচেস অ্যাকাউন্ট হিসাব না রেখে আমরা সেক্ষেত্রে ফার্নিচার অ্যাকাউন্ট হিসাব রাখতাম। তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিটে আমাদের ব্যয় দেখাচ্ছি 15,000 টাকা, এবং এই লেনদেনটা বুঝতেই পারছেন লেনদেনটি নগদে হয়েছে। তাহলে আমাদের নগদ অর্থের বহির্গমন ঘটছে, ক্যাশ টাকা চলে যাচ্ছে। ক্যাশ চলে গেলে রিয়েল অ্যাকাউন্টের নিয়মে ক্রেডিট হয়, আপনারা জানেন, তাই টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000 টাকা। নেক্সট এর ন্যারেশন পার্টটি আমরা ন্যারেশনটা লিখে দিই, ওয়েইং ফার্নিচার পারচেসড ফর রিসেল বাই ক্যাশ। ওকে। নেক্সট 3 নম্বর লেনদেনটি ছিল আমাদের পারচেসড ফার্নিচার ফর অফিস ডেকোরেশন ₹10,000। এই জায়গাটা দেখুন বন্ধুরা, এবার যে আমরা ফার্নিচারগুলো পারচেস করছি এগুলো কিন্তু আমরা রিসেলের জন্য পারচেস করছি না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এই ফার্নিচারগুলো কিন্তু আমাদের ট্রেডিং গুডস নয়, এই ফার্নিচারগুলোকে আমরা বলতে পারি ক্যাপিটাল গুডস। অর্থাৎ যে গুডস কেনা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে, অর্থাৎ অফিস ডেকোরেশন, অফিসকে সাজানোর উদ্দেশ্যে আমরা ফার্নিচারগুলো কিনছি, সুতরাং এই ফার্নিচারগুলোকে আমরা সম্পত্তি হিসেবে গণ্য করব, কারণ এই ফার্নিচারগুলোকে আমরা একাধিক বছর ধরে ইউজ করব। তাই এই ফার্নিচারগুলো আমাদের সম্পত্তি, ক্যাপিটাল গুডস। আর ক্যাপিটাল গুডস বা সম্পত্তি যখন ক্রয় করা হয় তখন কিন্তু আমরা সেই ক্যাপিটাল গুডসের নামের হিসাব রেখে থাকি। অর্থাৎ এখানে ফার্নিচার কিনছি, আমরা ফার্নিচার অ্যাকাউন্ট হিসাব রাখবো, এবং ফার্নিচার আমরা রিয়েল অ্যাকাউন্টে সম্পত্তি আসছে,
তাই এটা ডেবিট 10,000। এবং এই ফার্নিচার পারচেসটি লেনদেনটি ধারে হচ্ছে না নগদে হচ্ছে, কোনো কিছুর উল্লেখ নেই এখানে। আমরা এখানে যা খুশি তাই অনুমান করতে পারি, অর্থাৎ আমরা এখানে অনুমান করতে পারি ক্যাশে হচ্ছে, তাহলে আমরা টু ক্যাশ অ্যাকাউন্টে হিসাব রাখবো। আর যদি আমরা ধরে নিই ধারে হচ্ছে, তাহলে আমরা এখানে ক্রেডিটর্স ফর ফার্নিচার অ্যাকাউন্টের হিসাব রাখবো। তো এখানে আমরা ধরে নিচ্ছি ক্যাশে হচ্ছে, তাই আমরা ক্যাশ অ্যাকাউন্ট হিসাব রাখলাম। এবং পারচেস করছি বলে আমরা আমাদের ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ রিয়েল অ্যাকাউন্টের সম্পত্তি চলে গেলে ক্রেডিট হয়, তাই এটা ক্রেডিট। এরপরে ন্যারেশন পার্ট, বিং ফার্নিচার পারচেসড ফর অফিস ডেকোরেশন ইন ক্যাশ। ওকে, এইভাবে আমরা 3টি লেনদেন লিপিবদ্ধ করে ফেললাম। নেক্সট চলে আসি আমরা 4 নম্বর লেনদেন। কী ছিল সেখানে? সেখানে বলা ছিল পেড স্যালারি, স্যালারি পেড করা হয়েছে 5,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন স্যালারি আমাদের এক্সপেন্সেস, ব্যয়, কারণ আমরা 1 মাস যাবৎ সার্ভিস পেয়েছি, সেই সার্ভিস পাওয়ার বিনিময়ে আমরা 5,000 টাকা প্রদান করছি। তাহলে স্যালারি হচ্ছে আমাদের এক্সপেন্সেস, আমরা পরিষেবা ভোগ করে ফেলেছি। এবার দেখুন বন্ধুরা কি বলা হচ্ছে, আউট অফ পার্সোনাল পকেট। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, পার্সোনাল পকেট থেকে স্যালারি পেড করে কে? কর্মচারীরা না মালিক পেড করে? ব্যক্তিগত পকেট থেকে টাকা খরচ করবে ব্যবসার জন্য একমাত্র মালিক, আর কেউ কিন্তু নয়। সুতরাং আমরা বলতে পারি এই বেতনটি প্রদান করা হয়েছে ব্যবসার কাছ থেকে নয়, মালিকের কাছ থেকে, অর্থাৎ মালিক তার পকেট থেকে বেতনটি আমাদের বিজনেসের প্রদান করে দিয়েছেন। তাহলে আমাদের বিজনেসে বেতন প্রদান করা হয়েছে, তাহলে স্যালারিটা হচ্ছে আমাদের বিজনেসের ব্যয়, তাই আমাদের এখানে ব্যয় হিসাব রাখতে হবে। ব্যয় ক্ষতি নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হয়, আপনারা জানেন, তাই স্যালারি অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা। এবার আমরা যদি এটা প্রদান করতাম তাহলে আমাদের ক্যাশ চলে যেত, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট লিখতাম, কিন্তু এটা আমরা তো প্রদান করিনি, তাই আমরা এখানে টু ক্যাশ অ্যাকাউন্ট লিখতে পারছি না। এই টাকাটি কে দিয়েছেন? 5,000 টাকা মালিক দিয়েছেন, আর মালিক বিজনেসে যাই দেন সেইটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে হিসাব রেখে থাকি। মালিকের নামের পরিবর্তে আমরা মালিকের ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে হিসাব রেখে থাকি। মালিক যখন বিজনেসের কোনো দেনা মিটিয়ে দেন বা কোনো খরচ মিটিয়ে দেন বা বিজনেসে যখন কোনো টাকা আনেন বা কোনো সম্পত্তি আনেন, তখন আমরা মালিকের নামের পরিবর্তে ক্যাপিটাল অ্যাকাউন্টে হিসাব রেখে থাকি। তাই এখানে কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে হিসাব রাখলাম 5,000 টাকা। ন্যারেশনটি উল্লেখ করে দিই, বিং স্যালারি পেড আউট অফ পার্সোনাল পকেট। ওকে বন্ধুরা, নেক্সট লাস্ট ট্রানজাকশন ছিল আমাদের পেড টিউশন ফিস অফ দ্য চিলড্রেন অফ ওনার, অর্থাৎ মালিকের ছেলে মেয়েদের টিউশন ফি প্রদান করা হয়েছে 5,000 টাকা ফর দ্য মান্থ অফ জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের আমরা টিউশন ফিস প্রদান করেছি। কার টিউশন ফিস? মালিকের ছেলে মেয়েদের। অর্থাৎ টিউশন ফিস কি আমাদের বিজনেসে খরচ? না বন্ধুরা, এই টিউশন ফিটা মালিকের ব্যক্তিগত খরচ, কারণ এই টিউশনটা গ্রহণ করছে মালিকের ছেলে মেয়েরা, তাই এই টিউশন ফিসটা আমাদের খরচ নয়। তাই আমরা এখানে টিউশন ফিস বলে খরচ অ্যাকাউন্ট হিসাব রাখার কোনো অর্থ হয় না। আমরা কি ভাবছি যে মালিককে টাকা দিচ্ছি, অর্থাৎ মালিকের ব্যক্তিগত উদ্দেশ্যে টাকাটি ব্যবহার হচ্ছে, আমাদের বিজনেসের টাকা, অর্থাৎ আমাদের বিজনেস থেকে ক্যাশ চলে যাচ্ছে কেন? মালিকের ব্যক্তিগত খরচ মেটানোর জন্য। আর মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যখন আমার বিজনেস থেকে কিছু চলে যায়, তখন আপনারা জানেন আমরা একটি নতুন অ্যাকাউন্টের ব্যবহার করি, সেটিকে বলি আমরা ড্রয়িংস অ্যাকাউন্ট। অর্থাৎ ড্রয়িংস অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যাকে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়মে মালিক এখানে গ্রহীতা হিসেবে গণ্য হচ্ছে, ড্রয়িংস এখানে গ্রহীতা, তাই ডেবিট 5,000 টাকা। এবং আমাদের বিজনেস থেকে ক্যাশ চলে যাচ্ছে, তার ধরুন রিয়েল অ্যাকাউন্টের নিয়মে সম্পত্তি চলে গেলে, ক্যাশ চলে গেলে ক্রেডিট হয়, তাই টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000 টাকা। এবার ন্যারেশন, বেইং টিউশন ফিজ পেড অফ দ্য চিলড্রেন অফ ওনার। ওকে, তো এইভাবে আমরা 5টি লেনদেন সম্পন্ন করলাম এবং শেষে গিয়ে আমরা এর সামেশনটা এখানে মেরে দেবো, অর্থাৎ টোটাল যোগফল যেটা দাঁড়ালো সেই টোটাল যোগফলটা আমরা এখানে লিখে দিলাম। এইভাবে আমরা কিন্তু এই 5টি লেনদেন সম্পন্ন করলাম। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের অ্যাকাউন্টেন্সি ক্লাস 4 পার্ট 1 এর সলিউশন পার্ট, যেখানে আমরা হোম অ্যাসাইনমেন্ট 5টি দিয়েছিলাম। সেই 5টি লেনদেন থেকে জার্নাল এন্ট্রি চাওয়া হয়েছিল, সেই জার্নাল এন্ট্রিগুলো আমরা সম্পন্ন করলাম। এখানে আরেকটা জিনিস বলে দিই বন্ধুরা, ইন দ্য বুকস হবে কিন্তু আপনাদের এক্স লিমিটেড লিখতে হবে, যেটা আমাদের প্রথমে লিখে দেওয়া উচিত ছিল। যাই হোক, সেটি আমরা এখন বলে দিলাম। তো এইভাবে আমরা কিন্তু 5টি লেনদেন সম্পন্ন করলাম। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে বা কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সেটি আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সাজেশন অনুযায়ী আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। এবং আজকের ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সাবধান থাকবেন, ধন্যবাদ।